গুড মর্নিং। পুরীর সমুদ্র বিচের থেকে গুড মর্নিং। যাই হোক, আমরা সবসময় বলি যে সমুদ্রে চান, ঝর্ণায় চান, হাঁটাহাঁটি, এগুলো সব শেষ দিনের জন্য। তো আজকে আমাদের পুরীর শেষ দিন, আমরা আজকে সাইট সিইং করতে করতে চলে যাব বাড়ি। আর পুরীর এই বিচে এসে দেখলাম সমুদ্র কি করে একটা জনজাতি বা একটা মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকে। কি সুন্দর সুন্দর উট গুলোকে নিয়ে আসছে, যদিও উট সমুদ্র পাড়ে কি করছে সেটাই একটা কোয়েশ্চেন হওয়া উচিত। উট গুলোকে নিয়ে আসছে, মানুষজন দেখছি সমুদ্রকে আগে প্রণাম করছে, উটের পায়ে সমুদ্রের জল দিচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম সমুদ্রের জল তুলে বোধহয় উটকে খাওয়াবে, যাই হোক বাঁচিয়েছে ভগবান, উটের পায়ে দিচ্ছে। ঘোড়ার যারা আছে তারাও এরকম করছে, বিভিন্ন পসরা সাজিয়ে মানুষরা বসছে, তারা সমুদ্রকে প্রণাম করে বসছে। এই যে জনজীবনের সাথে প্রকৃতি জড়িয়ে, এটা যে মানুষ কবে বুঝবে এইভাবে কে জানে। তাহলে হয়তো এই চারপাশের প্লাস্টিক একটু কম পড়ে থাকতো, এই নোংরাগুলো একটু কম হতো। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত, হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। এবার আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে যাব। এসেছিলাম সকালের সমুদ্র দেখতে, হোটেলে ফিরে যাব। খানিকটা পাটা ভিজিয়ে দেখলাম পুরীর সমুদ্রে কিন্তু প্রচুর জেলিফিশ ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং স্নান করার সময় খুব সাবধানে, কারণ জেলিফিশের টেন্টাকলস লাগলে কিন্তু অবস্থা শোচনীয় হয়ে যায়। এখন আমরা আবার হোটেলে ফিরে রেডি সেডি হয়ে হোটেল ছেড়ে দিয়ে আমরা সাইট সিইং এ বেরোবো। অলরেডি আমরা লেট, 6:58। আর বেশি বকম বকম করবো না, চলো তাড়াতাড়ি যাই। আমরা এবার বেরোচ্ছি। তোর ফোনটা নেওয়া বাকি আছে? আচ্ছা, বাকি এই ছিল আমাদের ঘর, যেটা আমরা তো খারাপ অবস্থা করেই যাব, সেটাই স্বাভাবিক বিষয়। ঝপ করে এটা একবার দেখিয়ে দিই, ওই দূরে দেখা যায় সমুদ্র। এই ছিল আমাদের বাথরুম, যেটা এখন সমুদ্রে স্নান করে বালিতে অবস্থা খারাপ আছে, তাই আর বেশি করে দেখাবো না। হয়েছে, চ ব্যাগ নে ব্যাগ নে ব্যাগ নে। দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। বলো বলো জগন্নাথের জয়। জগন্নাথ। তো জগন্নাথের ধ্বনি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। পুরীর লাস্ট ডেতে আমরা রেখেছি 4 টোটো করে ঘোরার মতন সাইট সিইং। তো উদয়গিরি, খণ্ডগিরি, যে 9টা পয়েন্ট থাকে, সে 9টা পয়েন্ট ঘুরতে বেরিয়েছি। সকাল 8:30-র বেশি বাজে, এখন 8:45 প্রায় বাজতে চলেছে। এখন সামনে ইচ্ছে রয়েছে প্রথমে ছানাপেড়া আর সর খেয়ে চড়তে বেরোবো। তো ছানাপেড়া আর সর খেয়ে শক্তি সঞ্চয় করে আমাদের দেখা হবে হচ্ছে না, ছানাপোড়ার সময় দেখা তো হবেই, তারপরে গিয়ে দেখা হবে আমাদের কোণার্ক মন্দির। সেই বিস্ময়কর এক মন্দির, যেখানে যেখানে এখনো সমস্ত সেই ডিটেইলিং কাজগুলো রয়েছে, যেগুলো আজ থেকে প্রায় 1000 বছর আগে ছিল। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ। 1250 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেও এই মন্দিরটি স্থাপন করেন। প্রাচীন ভারতে আসলে সূর্য পুজো ভীষণ কমন ছিল, যেটা আমরা এখন শুধু সূর্যদেবের একটা নমস্কারী স্তোত্র বলে শেষ করে দিই, সে তখন কিন্তু রীতিমতো পুজো হতো। এবং যত মন্দির আছে তাদেরকে নিয়ে বিভিন্ন মিথ চলে। কেউ বলেন যে এখানে সূর্যদেবের যে মূর্তিটা ছিল, তিনি নাকি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে হাওয়ায় ভাসতো।
বিভিন্ন জনের বিভিন্ন মিথ এখানে আছে, কিন্তু ভাস্কর্যটা অসাধারণ এবং ভাস্কর্যের মধ্যে লুকিয়ে রয়েছে দিনের 24 ঘন্টার ভাগ, অষ্টপ্রহরের ভাগ, তার হিসাব, রথের চাকার মধ্যে তার হিসাব, এবং মন্দিরটি রথের চাকার আকৃতির। তার মধ্যে রয়েছেন অরুণ দেবের 7 ঘোড়া, মানে যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই রামধনুর 7টি রঙের বিভিন্ন যে খেলা হয়, সেই 7টি রঙকে বলা হয় সূর্যদেবের 7টি ঘোড়া, এবং সেইভাবেই এই মন্দিরটিকে কল্পনা করে তৈরি করা হয়েছে। চলুন দেখা যাক। একে বলে সংস্কারের গুতো। এইখানকার ফ্রেস্কো গুলো সব হাওয়া হয়ে গেছে, দেখেছিস? আগের বার কিন্তু ছিল। যারে বলে হচ্ছে সংস্কারের গুতো। হিন্দু ধর্মে বলে যে অর্থ, কাম, ধর্ম, মোক্ষ, এই 4টে হচ্ছে আমাদের জীবনের পিলার। তখনকার প্রতিটা মন্দিরে এই 4টে পিলারকে ভীষণ সুন্দর করে দেখানো হতো। এই ফ্রেস্কো গুলোকে খুঁজলে, দেখলে বোঝা যায়। যদিও অ্যাসিড বৃষ্টির জন্য এই ফ্রেস্কো গুলো প্রায়ই হাওয়া হয়ে যাচ্ছে। আমি বারবার বলি না যে যেখানে যে জিনিসটা বেশি পাওয়া যেত সেখানে মানুষ সেই জিনিস দিয়েই মন্দির বানিয়েছে। এই ধরনের ফ্রেস্কোর কাজ যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে যান তখন হয়ে যাবে পোড়ামাটিতে, এখানে হচ্ছে বেলে পাথরে। এই হলো অরিজিনালি সূর্য মন্দির। আর এর পিছনে যেটা ছিল সেটাই প্রমাণ দেয় যে ওড়িশার এই চত্বরে একটা সময় ভীষণ ভাবে দেবদাসী প্রথা ছিল, কারণ এটা ছিল হচ্ছে নাচ করানোর জায়গা। মানে এখানে সব নৃত্য গীত গুলো হতো, আর এখানে ছিল হচ্ছে দেবতার প্রতিষ্ঠান। বহু বছরের অযত্ন হয়েছে, মানে বহু বছরে কালের গর্ভে হারিয়ে গেছিল। তারপরে 1800 শতকের দিকে কোন এক পর্তুগিজ নৌকাকে নাকি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে টেনে ধরেছিল, সেখান থেকে আবার নতুন করে এর যাত্রা শুরু। যদিও এর সত্যতা কতটা আমি জানি না, আপনারা যদি জানেন তো আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু এখানে প্রচুর মন্দিরের, নাট মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এই হলো সেই অরুণের ঘোড়া, মানে সূর্যদেবের ঘোড়ার সেই 7টা, 1টা 2টো 3টে 4টে, ওদিকেও ছিল 3টে। এই 7টা ঘোড়া যেগুলো ধ্বংসপ্রাপ্ত যে হয়েছে বোঝা যাচ্ছে। এখানে একটা ঘোড়ার গলা আর অর্ধেক ঠ্যাং, ওখানে একটা ঘোড়ার গলা। এইভাবে এই অবস্থা থেকে একে আস্তে আস্তে আরো রিফর্ম করা হয়েছে। যাই হোক, এখানে একটা 20 টাকার নোটের যে আমরা চাকা দেখতে পাই, সেটাই চাকা। এত ডিটেইলে আমরা আমাদের পুরো ভিডিওতে বলতে পারিনি, তার কারণ তখন একটা মজা হয়েছিল যে এখানে নাকি ক্যামেরা এলাউ, স্ট্যান্ড এলাউ নয়, গিম্বল এলাউ নয়। সেই নিয়ে আমাদের গিম্বল ফিম্বল ভেঙে দিয়ে সে এক কেস হয়েছিল। যদি দেখতে চান তো পুরোনো ভিডিও দেখে নেবেন, ভারী মজার বিষয়। আমরা মারামারি করছি। যাই হোক, এই অসম্ভব সুন্দর কারুকার্যগুলো হারিয়ে যাবে যদি আমরা একটু সচেতন না হই। এই অ্যাসিড রেইন, এই সবের চক্করে হাতির সুরের এরকম হয়ে গেছে, আগে যেটা এরম ছিল এরম হয়ে গেছে। আর কত, এবার তো আমাদের নিজেদের জায়গার জন্য একটু মায়া হওয়া উচিত। একটা হেরিটেজ সাইটের ওপরে মানুষজন কিভাবে চড়ে নৃত্য করছে। প্রাচীন ভারতের মন্দির দেখলে আর একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে তখন সেক্স বা সেক্সুয়াল রিচুয়ালস কোনোটাই অচ্ছুত ছিল না সমাজে। তারা এটা যেহেতু আমাদের জীবনের একটা অঙ্গ, তারা এটারও রীতিমতো চর্চা করত। মন্দিরের গাকে দেখলে বোঝা যায় যে তখন সমাজ অনেক বেশি লিবারেল ছিল। ওই ওপরের ওই মূর্তিটা দেখ, সুরসুন্দরীকে নিয়ে মিথুন মূর্তি। আমাদের 20 টাকার নোটের যে চাকাটা, এই চাকা সেইটি। এটা হচ্ছে অরুণ দেবের, মানে সূর্যদেবের রথের চাকা, যেটা ডিনোট করে অষ্টম প্রহর এবং অষ্টম প্রহরের ভাগগুলোকে। এখানে অ্যাকচুয়ালি বলতে পারেন এটা সূর্য ঘড়ি। সূর্য ঘড়ির মতনই এখানে স্পাইক গুলো রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আর তার ভেতরের যে স্পাইক গুলো, সেগুলোকে অর্ধ প্রহর, পূর্ণ প্রহর এই হিসেবে ভাগ করা রয়েছে। অন্য কোনো দেশ হলে
একে এত যত্নে রাখতো যার একটা কোনো চুলও এদিক ওদিক হতো না, কিন্তু আমরা তো সংস্কার করতে গিয়ে সবই উল্টে দিই। যারা যারা সমপ্রেম বা সমকামী প্রেমকে অস্বীকার করেন, এসে মন্দির গাত্রে দেখে যাবেন আজ থেকে 1250 খ্রিস্টপূর্বাব্দেও, মানে প্রায় আজ থেকে 1200 বছর আগেও সমপ্রেম কতখানি ছিল। আমরা ঠিক কবে থেকে এত পিছিয়ে পড়লাম? পরের পুজোয় খাজুরাহ যাবি? এই মন্দিরটা চারদিকে 4টি দুয়ার ছিল, এটা আমি এতক্ষণে বুঝতে পারলাম। তার জন্য চারদিকে 4টে ওঠারও রাস্তা। এটা কি বলতো? এটা হচ্ছে যে রাজবংশ, মানে রাজা নরসিংদেও, সেই রাজবংশের এম্বেল। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি বলতো? এখানে যত্ন সহকারে মন্দিরের কাজ নষ্ট করা হয়। আমি আর ভাবছি কোনো মন্দিরে যাব না, আমার বড্ড মন খারাপ হয়। মনে হয় কি বলতো, নিজের হাতে ধরে আমরা আমাদের ইতিহাসকে মুছে ফেলছি, আর যে জাতির ইতিহাস নেই সে জাতির শেখার কোনো জায়গা নেই। আচ্ছা, একটা কথা বলে দিই, আমরা এখন ধলগিরি যাচ্ছি। ধলগিরি একটা প্ল্যাটের ওপরে খুব সুন্দর দেখতে একটা স্থাপনা, একটা শান্তি স্তূপা বৌদ্ধদের। ধলগিরিতে ওঠার রাস্তাটাই সুন্দর। যদি আপনারা মনে করেন যে ধলগিরিতে একেবারে টপে গিয়ে প্রচুর কিছু দেখার আছে, তা কিন্তু নয়। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কোনারক থেকে ধলগিরি প্রায় 56 কিলোমিটারের দূরত্ব এবং 1 ঘন্টা 1.5 ঘন্টার আশপাশে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার আশপাশে সময় লাগে। তো আমি বাইরের টেম্পারেচার প্রচন্ড গরম, সেই কারণে বলে রাখছি, যদি ধলগিরিতে উঠতে না পারি কিছু মনে করবেন না। রাস্তাটা বড় সুন্দর, রাস্তা ডেস্টিনির থেকেও অনেক বেশি সুন্দর। রাস্তাটাই না হয় মন ভরে দেখে নেব। ধলগিরিতে উঠে শুধু বাস আর এই ছোট ছোট গাড়ি দেখে একটা জিনিস ডিসাইড করেছি, এত দূরে অনেক লোকে উঠে বুদ্ধদেবের সৌন্দর্য আর বুদ্ধদেবের শান্তি অলরেডি ভঙ্গ করে ফেলেছে। আমাদের না উঠলেও চলবে। যাই হোক, আমরা ধলগিরির একেবারে ওপরটায় আর উঠছি না। দুপুর বেলার ঘুম হয়ে গেছে। ওই ওপরটাতে খুব সুন্দর ধলগিরির মূর্তি রয়েছে, একটা বুদ্ধদেবের মূর্তি, এবং সেখানে শান্তি স্তূপের শান্তির বার্তা রয়েছে। এই বুদ্ধদেবের এই স্তূপটা 1970s এর দশকে শুরু হয়েছিল। জাপানের সাথে মিলিতভাবে এই শান্তি স্তূপটা এখানে বসানো হয়েছিল। যাই হোক কৌশিক, আশপাশে কোথাও থেকে না একটু জমিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই, কাজে দেবে। ধলগিরিতে পরে আবার এসে উঠবো, যা ভিড়। আর আরেকটা কথা, পুরীতে ভুল করেও পুজোর সময় ফ্যামিলি নিয়ে আসবেন না। চারিদিকে সবাই স্ক্যাম করছে। কি কি যে স্ক্যাম করছে আর কি কি যে হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। What you feel when your feet hit the pavement. Keep on reaching, hold on to what you believe in. Don't gotta learn what they teaching, no, no, don't believe what they preaching. Remember the meaning, this old folk song we be singing.
ভিত্তি পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এটা ছিল একটা মন্দির কমপ্লেক্স, যে মন্দিরটার ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না বলে আমাদের পুরোনো ডায়লগটা মনে আছে তো, আমরা বলি যেখানে আমাদের ক্যামেরা যায় না সেখানে আমরা যাই না, তো যার জন্য ভিতরটাই আমরা যাইনি। কিন্তু আমি আগে ঘুরে গেছি, আমি জানি ভিতরে রয়েছে হরিহর এক আত্মার একটি ভালো সুন্দর লিঙ্গ, মানে এখানে হরি এবং হর একই আত্মায় মিলিত হয়েছেন, এবং সেইটাই এখানে লিঙ্গরাজের লিঙ্গের মূল বৈশিষ্ট্য। এই লিঙ্গরাজ মন্দিরের মধ্যে গর্ভগৃহ যেমন রয়েছে, তেমন দেবদাসীদের নাচের জায়গা রয়েছে। দেবদাসীরা যেখানে ভক্ত হয়ে ভগবানের উদ্দেশ্যে নাচ প্রদর্শন করতেন। এই মন্দিরে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদেরই প্রবেশাধিকার আছে, অন্য কোনো ধর্মাবলম্বীদের সে প্রবেশাধিকার নেই। তাদের জন্য ওই ট্যাঙ্কের মধ্যে একটা বিন্দু দর্শন বলে জিনিস হয়, সেই বিন্দু দর্শন বলে জিনিসটি ওখান থেকে করা যায়। আরেকটি বিষয় রয়েছে এই লিঙ্গরাজের, সেটা হচ্ছে কলিঙ্গ স্থাপত্য রীতির শুরু হয় এই লিঙ্গরাজ মন্দির দেখে। যেমন শীর্ষ, বডি, পদ, এইভাবে যে মন্দিরকে ভাগ করা হয়, একেবারে মাথার অংশটাতে গোল মতন অংশটা থাকে হচ্ছে শীর্ষ, তারপরে হয় তার বডি, একেবারে শেষে হয় তার পদ। এই যে কলিঙ্গ স্থাপত্য রীতি, এই কলিঙ্গ স্থাপত্য রীতির সূচনাই হয় লিঙ্গরাজ মন্দির থেকে। পরবর্তীকালে যেটা কোণার্ক বা পুরীর মন্দিরে গিয়ে আরো বেশি প্রস্ফুটিত হয়েছে, এবং এর ভেতরে সেই 1100 বছরের পুরনো আমলের বিভিন্ন তৈরি করা পাথরের প্রদীপ রয়েছে, যেগুলো এখনো ইউজ করা হয়। সব মিলিয়ে লিঙ্গরাজ শুধুমাত্র একটা মন্দির নয়, লিঙ্গরাজ হচ্ছে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভারতের কি বলবো ইতিহাসের একটা অঙ্গ, যেটা জানলে বা যেটাকে দেখলে বুঝতে পারবেন সেই যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল। মন্দির কমপ্লেক্সের চারপাশ দিয়ে যে উঁচু একখানা বড় পাঁচিল রয়েছে, সেই পাঁচিলটা প্রমাণ দেয় যে তখনকার দেবদাসীদের সাধারণ জীবন যাপনের অধিকার ছিল না। ওই যে লাইনটা যেটা চর্যাপদে ভীষণ ভাবে ফেমাস হয়েছে পরবর্তীকালে, সুতনুকারাপের দেবদাসী রূপদক্ষ নামে একজনকে ভালোবেসেছিল। কৌশিক মনে আছে এই বড় বড় প্রদীপ গুলোকে আমরা এরম উঁচু উঁচু মেরে মেরে দেখছিলাম? হাইটে পৌঁছাচ্ছিলি না, সবসময় বলতেই হবে যে আমার হাইট শর্ট। যাই হোক, তো ওই প্রদীপ গুলো আমার মাথায় হঠাৎ এই জিনিসটা এলো, 1100 বছর আগের ওই প্রদীপ গুলো কেন, কি কাজ করছিল? এই প্রদীপগুলো বেসিক্যালি জ্বালিয়ে রাখা হতো, কারণ তখন তো মন্দিরের মধ্যে কোনো বিজলি বাতির ব্যবস্থা ছিল না। ওই প্রদীপের আলোয় তোর হচ্ছে পুরো মন্দির চত্বর আলোকিত হতো। আর মন্দিরের বিভিন্ন জায়গায় আয়না লাগানো ছিল যাতে রিফ্লেকশন হয়। একবার কল্পনা করুন বন্ধুরা, সেই যুগের কোন রূপমতী দেবদাসী এখানে ওড়িশি নাচছে এবং প্রদীপের আলোয় রিফ্লেক্ট হয়ে তার গায়ে ওই আলোর ঝলকানি পড়ছে। দেবদাসী প্রথা ভালো মন্দ সে প্রথাতে কেমন ছিল না ছিল সে প্রশ্ন তো পরে, তার আগে হচ্ছে এই যে একটা অতুলনীয় ঐশ্বর্যের মধ্যে তাদেরকে রেখে দেওয়া বা তাদেরকে ওইভাবে ট্রিট করা, এটা হ্যাঁ মানে তারাই ঐশ্বর্য, এই বিষয়টাকে ট্রিট করা, এই বিষয়টা বোধহয় কোথাও গিয়ে দেবদাসী প্রথাকে আরো খানিকটা মানে ফাঁকা বুলি দিয়ে আটকে রাখার মতন ব্যাপার। মানে তুমিই তো সব, আসলে তারাই সব থেকে বেশি নিগৃহীত। হ্যাঁ, সেটা এখনকার রাজনীতিটাও একই বিষয়। হ্যাঁ সে তো বটেই, তখনও রাজা মন্দির বানিয়েছে, এখনো রাজা মন্দির বানাচ্ছে। আমরা তখনও রাজা প্রজাকে লুটে মন্দির বানিয়েছে, এখনো রাজা প্রজাকে লুটে মন্দির বানাচ্ছে, তো খুব বেশি পার্থক্য কিছু নাই। কেন আমাদের হসপিটাল চাই না, আমাদের শিক্ষার জায়গা চাই না, আমাদের কোন রকম কোন উন্নতি চাই না, আমরা কি চাই? মন্দির वही बनवाएंगे। Feeling so small, watch the clock ticking off the wall, but tonight I'm letting it go, spend my coin for sure. কৌশিক, এবার আমাদের খণ্ডগিরিতে পুরোটা ওঠা হবে না, হ্যাঁ আমি বুঝে গেছি, চল। Stopping me now, I'm gonna skip my breaks, I'm gonna make mistakes. এ দেখো নিচের এই গুহাটা দেখতে পাচ্ছ ডান দিকে, এই গুহাটা হচ্ছে সর্প গুহা। এখানে না ওই সর্প গুহা না, সাপ থাকে না, এখানে যারা থাকতো তারা সাপ নিয়ে পড়াশোনা করতো। নিচের ডান দিকটায়, ওপরের ডান দিক, ওপরের দেখো ওই নিচের ডান দিকের ওপর একটা গুহা আছে, ওই গুহাটার উপরে হচ্ছে যারা পড়াতো তারা থাকতো। এবার এদিকে এসো, উদয়গিরি উঠতে হয় না, এমনি দেখা যায়। ওই দেখতে পাচ্ছ এই আমার একটা লোক ঢুকলো ওইখানে, তোমার ওরা ইয়ে করতো
তন্ত্রমন্ত্র জপ করতো বৌদ্ধিস্টরা। আসলে এটা তো তোমার বৌদ্ধিস্টদের একটা ইয়ে ছিল, জৈন এবং বৌদ্ধিস্টদের পড়াশোনার একটা বিহার ছিল। ওরা বিভিন্ন তন্ত্রের ইয়ে সাধনা করতো। ওই ওপরটা দেখতে পাচ্ছ, ওই ওপরটা হচ্ছে তোমার ইয়ে মেইন গুহা। ওখানে ক্লাসরুম বসতো, ছোট 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 তোমার ইয়ে রয়েছে এখনো। না টেবিল না, পিড়িতে বসলে যেমন উঁচু উঁচু হয় সেই রকম পাথরের উঁচু উঁচু করা রয়েছে। কত বছরের পুরোনো বলতো? ওইটা হচ্ছে তোমার মেইন ইয়ে গুহার মুখটা। এই যে নিচ থেকে যে সোজা রাস্তাটা উঠছে, এই রাস্তা আগে এরকম ছিল না। এটা বিহারের রাস্তা ছিলই না, এটা তোমার ছিল হচ্ছে ধাপকাটা ধাপকাটা। আশপাশে দেখো কিছুটা ধাপকাটা ধাপকাটা এখনো দেখতে পাবে। এই হলো উদয়গিরি। চলো, ওইটা তো আমি কোনোদিন যাইনি, আমি দেখিনি। উদয়গিরিটা ভালো করে দেখেছিলাম। বুঝলি কৌশিক, খণ্ডগিরি দেখতে গেলে যে ভাগ্য লাগে এবার আমি বিশ্বাস করতে শুরু করেছি। আগের বার আমরা খণ্ডগিরি যেতে পারিনি টাইমের অভাবে, এবার খণ্ডগিরি এলাম, টাইম ছিল। মা বাপি অত টাইম ছিল না, মোটেও ছিল না। টাইম যদি থাকতো তাহলে মানে এখানে টাইম দিলে নন্দনকানন হতো না। টাইম এবারও ছিল না। ইয়ে কি যেন বলতে গেলাম, হ্যাঁ তো যা সব ভুলে গেলাম। উদয়গিরিটা মোটামুটি আমরা জানতাম, দেখেছি, সব ঠিক আছে। খণ্ডগিরিটা আমাদের আর দেখা হলো না। খণ্ডগিরির জন্য আমরা আবার পুরী আসবো। না, পুরী আমরা এমনি আসবো, ওখানে থাকতেই আসবো। হ্যাঁ, ওই বিচের ওই প্রান্তে থাকতে আসবো, স্টাইলিং এ থাকবো। কিন্তু আপনারা তো লাইক করেন না, পয়সাও পাই না। দরকার নেই, আপনাদের কিছু করার দরকার নেই, আমরা তাও দিতে থাকবো। আমাদের লজ্জা নেই, লজ্জা আমাদের কোনো লজ্জা নেই, আমরা তাও দিতে থাকবো। তো এবার খণ্ডগিরিতে ওঠা হলো না, মা বাপি পারবে না বলে। অনেকটা উঁচু সিঁড়ি, তাই আপনারা যারা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলাদের সঙ্গে আনবেন তারা ধরেই আনবেন যে উদয়গিরি খণ্ডগিরি বয়স্ক মানুষরা করতে পারবে না, এতটাই খাড়াই। চলুন। আমি আমার বাপের জন্য কোনোদিন এরকম অদ্ভুত সুন্দর বিরিয়ানি খাইনি। দারুণ খেতে, মানে সাউদার্ন পার্টের বিরিয়ানি তার মানে অনেক ভালো খেতে। It was the best experience I ever had in Odisha. ওড়িশাতে দাঁড়িয়ে ওই স্টার্লিং এর খাবারের পর এই খাবারটা আমার বেস্ট ছিল। স্টার্লিং এর খাবারটা অবভিয়াসলি বেস্ট, কিন্তু স্টার্লিং এর পরে এটা বেস্ট। কারণ এরা না কোনো কিছু ফ্রাইড মশলা দিয়ে রান্না করে না, এরা সবকিছুই রোস্টেড মশলা দিয়ে রান্না করে দিয়েছিল। Look at the beautiful stars. I wanna take a trip to Mars. Nothing can break me. No, no, nothing can break me. Look at the beautiful stars. ফাইনালি ছানা পোড়া পাওয়া গেল ধাবাতে। ভাবতে পারছেন মিষ্টি জিনিস নাকি ধাবাতে পাওয়া গেল? খুঁজে খুঁজে হয়রান হয়ে, তাও শরটা পাইনি। বলেছেন যে শর নাকি একেবারে ইয়েতে ছাড়া পাওয়া যায় না, পুরীর পুরো অথেন্টিক দোকান ছাড়া পাওয়া যায় না, তাও আবার সেটা সকাল করে যেতে হয়। শর আগের সামনের বছর আবার হবে, আসছে বার আবার হবে, আর পাচ্ছি না। Now I'm gonna skip my breaks. I'm gonna make mistakes. I just wanna feel alive. তো আমরা আমাদের যাত্রা শেষ করে ফেলেছি, তাই তো? আমরা এখন পুরী স্টেশন থেকে শিয়ালদাগামী দুরন্ত এক্সপ্রেসে উঠবো এবং সোজা বাড়ির দিকে রওনা দেব। তার আগে দুটো কথা বলে দিই, সেটা হচ্ছে পুরী স্টেশনে কিন্তু ওই ব্যাটারি চালিত গাড়ি ফর সিনিয়র সিটিজেন এবং এমনি নর্মাল মানুষদের জন্যও পাওয়া যায়, সেটা একটু খুঁজে নেবেন। কারণ না হলে যেখানে গিয়ে গাড়িটা দাঁড়ায় সেই অবধি হাঁটাটা অনেক ক্ষেত্রেই চাপের হয়ে যেতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে পুরী স্টেশনের ভেতর অবধি যদি আসতে চান তাহলে আপনাকে হয় অটো নয় টোটো কিছুর একটা সাহায্য নিতে হবে। কারণ নর্মাল গাড়িকে পুরী স্টেশন থেকে 100 মিটার দূরেই দাঁড় করিয়ে দেয়। বাকি আর কি, ভিডিওর শেষ পর্যায়ে এসে শুধু একটা কথাই বলবো, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এন্ড সাবস্ক্রাইব করুন। এবং সবাই বলে আর কি। হ্যাঁ, আরে ভিক্ষাই তো চাই। আপনারা তো বড় দিনের মানুষ, আপনাদের তো এত বড় মন, আপনারা একটু ভিক্ষাই না হয় দিলেন। যদি বলেন তো আমরাও বাটি হাতে দাঁড়িয়ে যাব না হয়। যাই হোক, এরপরে আপনারা যে জার্নিটুকু দেখবেন সেটা একটা মিউজিক্যাল জার্নি দেখবেন, যে আমরা এখান থেকে কিভাবে বাড়িতে পৌঁছেছি। যদি না দেখতে পান তাও কিছু মনে করবেন না, জানবেন যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি গেছি। কারণ মা আর বাবাকে নিয়ে পুরী বেড়াতে আসাটা একটা আলাদা এক্সট্রা প্রেশার। তবে বাড়ি গেছি এটুকু কনফার্ম, না হলে ভিডিও আসতোই না। না হলে একদমই তাই, বাড়ি অবধি পৌঁছেছি নিশ্চয়ই। ঠিক আছে, চলুন আপাতত টাটা। আমাদের লজ্জা নেই, আবার 1-1.5 মাস পর দেখা হবে, হতে পারে, হয়তো হবে। Break me. Try not to hold me down. Feel alive when I'm in this town. Look at the beautiful stars. I wanna take a trip to Mars. Nothing can break me.
nothing can break me.